আচ্ছা, লাস্টে আমরা ছিলাম হচ্ছে পিএন জাংশন পর্যন্ত। হ্যাঁ, পিএন জাংশন তৈরি করার জন্য আমি বলছিলাম যে আমাকে একটা পি টাইপ ম্যাটেরিয়াল নিতে হবে, একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে এন টাইপ থেকে পি টাইপের ভিতরে ইলেকট্রনগুলো ডিফিউজ হয়ে যাবে, আর পি টাইপ থেকে এন টাইপের ভিতরে হোলগুলো ডিফিউজ হয়ে আসবে। যখনই ডিফিউশন প্রসেস চলতে থাকবে তখন ইলেকট্রন যেহেতু এখান থেকে সরে যাবে, সো এখানে নেট পজিটিভ চার্জ তৈরি হবে এবং এখানে নেট নেগেটিভ চার্জ তৈরি হবে। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেপারেট হয়ে আসে, সো সে একটা নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এবং এই ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে। যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ দিকে, সে কী করবে, স্ট্রং এনাফ যদি হয়, যদি এই ইলেকট্রিক ফিল্ডটা ডিফিউশন প্রসেস হতে হতে স্ট্রং এনাফ হয়, তাহলে পি টাইপ থেকে হোলগুলোকে আসতে দিবে না এবং এন টাইপ থেকে ইলেকট্রনগুলোকে পি টাইপের ভিতরে যেতে দিবে না। সো এই যে ডিফিউশন প্রসেসের জন্য এখানে একটা পোটেনশিয়াল তৈরি হলো, একটা পিএন জাংশন তৈরি করার জন্য আপনি এই ভোল্টেজটাকে বলা হবে বিল্ট ইন পোটেনশিয়াল। এই ভোল্টেজটাকে বলা হবে বিল্ট ইন পোটেনশিয়াল। এবং এই যে চার্জের যে রিজিয়নটা, এই যে স্পেস, এটাকে বলা হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন অর ডিপ্লেটেড রিজিয়ন। অর্থাৎ এখানে কোনো মুভিং চার্জ নেই, এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, মানে ফাঁকা স্থান। ফাঁকা স্থান হলে পরেও সেখানে স্ট্যাটিক চার্জ বসে আছে, যে চার্জগুলো মুভ করে না সাধারণত। ওকে, সো এটার নাম হবে হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন অর ডিপ্লেশন রিজিয়ন। এই ডিপ্লেশন রিজিয়নের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমি বলতেছি বিল্ট ইন পোটেনশিয়াল। এবং তার ক্যালকুলেশন নিচে ছিল এমন যে যদি এটা বিল্ট ইন পোটেনশিয়াল হয়, এই বিল্ট ইন পোটেনশিয়াল নির্ভর করবে হচ্ছে আমি কি পরিমাণ অ্যাকসেপ্টর অ্যাটম দিয়েছি, কি পরিমাণ অ্যাকসেপ্টর অ্যাটম দিয়ে আমি ডোপিং করেছি, মানে পি টাইপ হচ্ছে অ্যাকসেপ্টর, কী পরিমাণ অ্যাকসেপ্টর দিয়ে ডোপিং করেছি, এবং এন টাইপকে কী পরিমাণ ডোনার দিয়ে ডোপিং করেছি, তার উপরে নির্ভর করবে। আরেকটা জিনিস হচ্ছে ইন্ট্রিনসিক যে মানে অ্যাটমিক কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশন ছিল তার স্কোয়ারের উপর নির্ভর করবে। মোটামুটি সিলিকনের জন্য এই বিল্ট ইন পোটেনশিয়াল ক্যালকুলেশন করে দেখা গেছে সেটা 0.7 ভোল্টের মতো হয়ে থাকে। সিলিকনের জন্য 0.7। যদি আমি এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে জার্মেনিয়ামের জন্য নেই, জার্মেনিয়ামের জন্য মোটামুটি সেটা 0.4 মতো হয়। এখন এই পিএন জাংশনকে আমি কি করেছিলাম, একে যদি রিভার্স বায়াস করি তাহলে কেমন হবে, যদি ফরওয়ার্ড বায়াস করি তাহলে কেমন হবে। রিভার্স বায়াস করা মানে হচ্ছে এর এন টাইপকে পজিটিভের সঙ্গে, অর্থাৎ আমি বাইরে থেকে এক্সটার্নাল কোনো যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখন আমি বায়াসিং করতে যাচ্ছি, বাইরে থেকে এক্সটার্নাল কোনো ভোল্টেজ ওই পিএন জাংশনে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাড করলাম, বাইরে থেকে একটা ব্যাটারি অ্যাড করলাম, ডিসি ব্যাটারি অ্যাড করলাম। যেহেতু এটাকে আমি রিভার্স বায়াসড করতে যাচ্ছি, সো এন টাইপকে আমি পজিটিভ দিব, পি টাইপকে আমি নেগেটিভ দিব। যদি আমি এন টাইপকে পজিটিভ এবং পি টাইপকে নেগেটিভ দেই তাহলে কি করবে, এই এন টাইপের ইলেকট্রনগুলো এই পজিটিভ দ্বারা একটু আকৃষ্ট হবে, সো ইলেকট্রনগুলো এদিকে সরে আসবে, আর এদিকে হোল থাকবে, হোলগুলো এদিকে সরে যাবে। তার মানে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড বিল্ট ইন হয়েছিল, এই যে ই ফিল্ড যেটা বলতেছে, এটা হচ্ছে নর্মালি ছিল, প্রথমত অবস্থায় নর্মালি ছিল। এর সঙ্গে যদি অ্যাপ্লাইড একটা ফিল্ড আমি দিয়ে থাকি, যেটা ওই ফিল্ডের ডিরেকশান এবং বিল্ট ইন ফিল্ডের ডিরেকশান যদি একই হয়, তাহলে দুইটা যোগ হয়ে যাবে, ইটি ইকুয়াল টু ই প্লাস ই এ, দুইটা যোগফল হবে। সো ইলেকট্রিক ফিল্ডটা আরও বড় হবে। আরও বড় হলে এই স্পেস চার্জ রিজিয়ন আরও বড় হবে। স্পেস চার্জ রিজিয়ন আরও বড় হলে ডিফিউশন প্রসেস তো হবেই না, আরও অনেক কমে যাবে, মানে কমে যাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। সো স্পেস চার্জ রিজিয়ন বড় হয়ে যাবে যদি রিভার্স বায়াস করি। সো রিভার্স বায়াসে কোনো কারেন্ট নর্মালি ফ্লো হবে না। ওকে, এখন এটাকে যদি আমি এই রিভার্স বায়াসের জন্য বলছি যে এখানে দুইটা ছিল, দেখাগুলো যদি রিভার্স বায়াস করি এখানে দেখাগুলো স্পেস চার্জ রিজিয়নটা বড় হয়ে গেছে। ওকে, এখানে বলছে জাংশন ক্যাপাসিটেন্স, ওই রিভার্স বায়াসের সঙ্গে একটা জাংশন ক্যাপাসিটেন্সের কথা বলছে। যদি রিভার্স বায়াস করি বা ফরওয়ার্ড বায়াস করি তাহলে মাঝের এন টাইপ এবং পি টাইপের যে স্পেস চার্জ রিজনের চার্জের পরিমাণটা বাড়ে কমে। ক্যাপাসিটারে কি হয়, চার্জ স্টোর হয়, তাই না? একটা প্লেটে পজিটিভ, একটা প্লেটে নেগেটিভ চার্জ থাকে। এখন যেহেতু আমি এই স্পেস চার্জ রিজিয়নে এই জায়গাটায়, সো এখানে একটা ক্যাপাসিটেন্সের মান আছে, এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করতেছে তো, তাই না? এখন এখানে চার্জের পরিমাণ যদি বাড়ে, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটেন্সের মানটা বাড়ে, ওই স্পেস চার্জের রিজিয়নটা যেহেতু বড় হয়ে গেছে,
সো ক্যাপাসিটেন্স যদি ক্যালকুলেট করি ক্যাপাসিটেন্সটা বড় হয়। আর যদি ফরওয়ার্ড বায়াস হয় এই স্পেস চার্জ রিজিয়নটা কমে যাবে, সো ক্যাপাসিটেন্সের মানটাও কমতে থাকবে। এই জন্য জাংশন ক্যাপাসিটেন্সের কথা ওখানে আসছে যে জাংশন ক্যাপাসিটেন্স কত বড় বা কীরকম হবে। এখন আসি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বলতেছি যদি আমি একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে চাই তাহলে আমাকে অবশ্যই ব্যাটারির পজিটিভ প্রান্ত পি টাইপের সঙ্গে যুক্ত করতে হবে, নেগেটিভ প্রান্ত এন টাইপের সঙ্গে যুক্ত করতে হবে। যদি তাই করি তাহলে যে ফিল্ডটা নর্মালি ছিল, যে ফিল্ডটা প্রথমত অবস্থায় ছিল সেই ফিল্ডটা যেদিকে ছিল তার উল্টা দিকে হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড হবে, কারণ পজিটিভ থেকে নেগেটিভ দিকে তো ফিল্ডটা যাবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, সো ফিল্ডটা আসবে এদিকে। সো ফিল্ডটা আসবে এদিক থেকে এদিকে, আর আমার যেটা বিল্ট ইন ফিল্ড ছিল এদিক থেকে এদিকে, সো একটা অপরটার উল্টা। সো অ্যাপ্লাইড ফিল্ড যদি বিল্ট ইন ফিল্ড থেকে বড় হয় তাহলে দেখা যাবে যে এই স্পেস চার্জ রিজিয়ন আর থাকবে না, একদম ভ্যানিশ হয়ে যাবে। আর যদি একটু কম হয় তাহলে একটু থাকবে হয়তো। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যদি মোটামুটি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, সব ভোল্টেজের জন্য না, 0.7 থেকে বেশি হতে হবে, মোটামুটি 0.5-এর কাছাকাছি গেলে পারে কারেন্ট কন্ডাক্ট করা শুরু করে। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই যে স্পেস চার্জ রিজিয়নটা ছিল এই স্পেস চার্জ রিজিয়নটা ছোটো হয়ে যায় অথবা ভ্যানিশ হয়ে যায়, যার জন্য ডিফিউশন প্রসেস হতে পারে। সো ফিল্ডও থাকে, ফিল্ডের দিকে তখন কারেন্টটা যেতে থাকে। ওকে, এখানে দেখাচ্ছে যে আগে নর্মালি স্পেস চার্জ রিজন ছিল এমন, যখন ফিল্ড অ্যাপ্লাই করেছি বাইরের থেকে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছি তখন সেই ফিল্ডটা ছিল এদিক থেকে এদিকে, সো এই স্পেস চার্জ রিজিয়নটা কমাই দিবে, এই যে কমাই দিছে, সো কারেন্টটা ইজিলি এখন কন্ডাক্ট করতে পারবে। ওকে, কারেন্ট ফ্লোস, এই জন্য লেখা আছে কারেন্ট ফ্লোস। এখন এইটা থেকে আমি ডায়োডের কনসেপ্টে আসছিলাম যে ডায়োড হচ্ছে যদি আমি এখন এই পি টাইপ এবং এন টাইপের মধ্যে একটা কন্ডাক্টর লাগিয়ে দিয়ে যদি এখন ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি এটা ডায়োডের মতো কাজ করবে। পিএন জাংশনই মূলত অ্যাকচুয়ালি একটা নাম দেওয়া হচ্ছে ডায়োড। ওকে, পিএন জাংশনই মূলত একটা ডায়োডের মতো কাজ করতেছে, এটা অনেক সময় সোলার সেলের মতো কাজ করতে পারে, সেটা একটু আলাদা কনসেপ্টে কাজ করে। ওকে, সো ধরে নাও যে এখানে অ্যানোড ক্যাথোড থাকলে আর পজিটিভ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা ডায়োডের মতো কাজ করে, এটা পজিটিভ আর নেগেটিভ। আর সিম্বলের হ্যাঁ ডায়োড যথেষ্ট পরিমাণ বড়ই হইতে পারে, তুমি যখন দেখবা মোটা মোটা ডায়োডও আছে, কারেন্টের ক্যাপাসিটির উপর নির্ভর করবে যে ডায়োডটা কেমন হবে। কারেন্ট যদি অল্প পরিমাণ কন্ডাক্ট করতে পারে ছোটো ছোটো ডায়োড আছে, সেটা আরও বড় হতে পারে, মোটা মোটা ডায়োডও আছে। কারেন্ট কী পরিমাণ আমি তার ভিতর দিয়ে কন্ডাক্ট করতে চাই তার উপর নির্ভর করে ডায়োডটা আমি বানাবো। ওকে, ডায়োডের এটা হচ্ছে ডায়োডের সিম্বল, ডায়োডের সিম্বলটা এটা পজিটিভ এটা নেগেটিভ, যদি এদিকে পজিটিভ অ্যাপ্লাই করি তাহলে কারেন্টটা পাস হবে, যদি এদিকে পজিটিভ অ্যাপ্লাই করি আর এদিকে নেগেটিভ তাহলেই কারেন্টটা এদিক দিয়ে এদিকে পাস হবে, এদিক দিয়ে কোনো কারেন্ট এদিক দিয়ে কখনোই পাস হবে না। এদিক দিয়ে কারেন্টটা যদি এদিক দিয়ে যায় সেটাকে বলবো আমি রিভার্স কারেন্ট। এই রিভার্স কারেন্টটা নর্মালি সাধারণত হয় না, যদি আমি এটা ব্রেকডাউন রিজিয়নে চলে যাই, হ্যাঁ যদি ব্রেকডাউন রিজিয়নে চলে যায় তাহলে ডায়োডটাও পুড়ে যাবে, কারেন্টটাও হিউজ পরিমাণে কন্ডাক্ট করতে থাকবে। ওকে, পিএন জাংশনের কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ দেখার জন্য যে কারেন্ট এবং ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কী পরিমাণ কারেন্টের ভিতর দিয়ে পাস হচ্ছে সেটা দেখানোর জন্য আমি ক্যারেক্টারিস্টিক্সটা দেখাচ্ছিলাম। যে কারেন্টের ইকুয়েশন ছিল আইডি ইকুয়াল টু আইএস, আই হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ভিটি, ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ -1। এই ইকুয়েশনটা মূলত অনেক ক্যালকুলেশন করে বের করা হয়েছে, আমাদের এই ইকুয়েশনটা শুধু কাজে লাগাইতে হবে। তার মানে ডায়োডের কারেন্টটা মোটামুটি এক্সপোনেনশিয়াল আকারে বৃদ্ধি পায়। সো ডায়োডের ভোল্টেজটা মনে করো 0.1 দিলে খুব কম গেল, 0.2 দিলে খুব কম গেল, 0.5-এর পর থেকে সে নট লিনিয়ার না, সে তখন এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। সো এই গ্রাফটাই এইখানটা দেখানো হয়েছে, যে এখানে খেয়াল করো এইখানে হচ্ছে আমি এদিকে হচ্ছে ভোল্টেজ বাড়াচ্ছি আর এদিকে আমি কারেন্ট দেখতেছি যে কী পরিমাণ কারেন্ট ডায়োডের ভিতর দিয়ে পাস হচ্ছে। সো 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমার বিল্ট ইন পোটেনশিয়ালের ভোল্টেজ কত ছিল 0.7 সিলিকনের জন্য। সো আমি এই ক্যারেক্টারটা দেখতেছি হচ্ছে সিলিকন ডায়োডের জন্য। ওকে, সো সিলিকন ডায়োডের যেহেতু বিল্ট ইন পোটেনশিয়াল 0.7 আছে,
সো 0.7 ভোল্টেজ থাকার দরুন ওই 0.7 ভোল্টেজটাকে এখন কমাইতে হবে, বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করছি। আচ্ছা, বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করতেছি মানে বাইরে ভোল্টেজ দিচ্ছি। সো ভোল্টেজ দিলে আস্তে আস্তে 0.5-এর কাছাকাছি গেল, তখন আমার ওই বিল্ট ইন পোটেনশিয়ালটা কমে গেল। কমে গেলে আস্তে আস্তে কারেন্টটা কন্ডাক্ট করা শুরু করলো। যখন 0.7 রিজিয়নে আসলাম, যখন 0.7-এ আসলাম, তখন ওই বিল্ট ইন পোটেনশিয়ালটা একদম ভ্যানিশ হয়ে গেল, কারণ একদিক ছিল পজিটিভ, অন্য দিক থেকে আমি সেটাকে ভ্যানিশ করছি, তাই না? মানে ইলেকট্রিক ফিল্ড উল্টা দিয়ে ওই 0.7 ভোল্টটাকে নিউট্রাল করে ফেলছি, যার জন্য কোনো বিল্ট ইন পোটেনশিয়াল আর থাকলো না, স্পেস চার্জ রিজিয়ন আর থাকলো না। সো হিউজ পরিমাণে কারেন্ট কন্ডাক্ট করলো। সো আমি ভোল্টেজ যত বাড়াবো মোটামুটি কারেন্টটা বাড়তে থাকবে। ওকে, এর একটা রেঞ্জ আছে, অনেক অনেক বেশি দিতে পারবো না, সেক্ষেত্রে একটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কারেন্টটা লিমিট করার জন্য ডায়োডের সাথে মোটামুটি সবসময় একটা রেজিস্টার ইউজ করা হয়, ডায়োডের সঙ্গে একটা রেজিস্টার ইউজ করা হয়। ওকে, কারণ এই রেজিস্টারটা কারেন্টটাকে লিমিট করে দেবে। এটা গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ বিল্ট ইন পোটেনশিয়ালটা যখন আমি একদম ভ্যানিশ করে দিলাম অথবা কমাই দিলাম, এটা যদি আমি ফরওয়ার্ড মানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, পজিটিভ দিকে যাই, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে যাবে। এখন যদি নেগেটিভ দিকে যাই, ওই রিভার্স বায়াসের কন্ডিশন, রিভার্স বায়াসিং হবে। নেগেটিভ এইদিকে স্কেলটা একটু শ্রিঙ্ক করে দেখানো আছে, অর্থাৎ কমায় দেখানো আছে। এই রিজনটা অনেক বড় অ্যাকচুয়ালি, এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি অনেক বড়, কিন্তু স্কেলটা কমাই আমি দেখাচ্ছি। এখন 0 থেকে শুরু করে নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াইলে হালকা কারেন্ট পাওয়া যাবে, সেটাকে আমি বলতেছি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটা কোন কারেন্ট? এই যে ইকুয়েশনে আছে আইএস, অর্থাৎ রিভার্স দিকে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট কেন পাচ্ছি তার একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে, এই দিকে খেয়াল করো, রিভার্স বায়াসের ক্ষেত্রে, আচ্ছা এইখানটায় খেয়াল করো, রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাই যদি হয় ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে এদিকে বেশ বড়, যদি বেশ বড় হয়, এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার কি? মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মানে পজিটিভ চার্জ কোন দিকে যায়? ইলেকট্রিক ফিল্ডের দিকেই যায়। সো এখানে মাইনরিটি ক্যারিয়ার কিছু না কিছু আছেই, সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো এই ইলেকট্রিক ফিল্ডের দরুন এখান দিয়ে ভেসে এপাশে চলে আসবে। ওই অল্প পরিমাণ মাইনরিটি ক্যারিয়ার আছে, ওই মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সেই কারেন্টটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং এটা মূলত ড্রিফট কারেন্ট বলা হয়। আর ওই কারেন্টটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ওকে, ড্রিফট কারেন্ট কেন বলতেছি? এই এন টাইপের ভিতরে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, এন টাইপের তো মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। সো হোলগুলো তো মাইনরিটি ক্যারিয়ার এই ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে ভেসে পি টাইপে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলতেছি আমি ড্রিফট কারেন্ট, এবং এই ড্রিফট কারেন্টটাকেই বলতেছি আমি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ রিভার্স দিকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ওকে, মোটামুটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পর্যন্ত, আচ্ছা এখানে আছে, মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পর্যন্ত এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এই কারেন্টটা ফিক্সড হয়ে থাকে, একদম লো লেভেলের হয়ে থাকে। কিন্তু আমি যদি রিভার্স ভোল্টেজটাকে অনেক বেশি বাড়াই দেই, তাহলে একটা ব্রেকডাউন হয়। সেই ব্রেকডাউনটা দুইটা নাম দিচ্ছে এরা, জাংশন ব্রেকডাউন বলতেছে। জাংশন ব্রেকডাউন এটা দুই ধরনের হতে পারে, জিনার ব্রেকডাউন আর হচ্ছে এভ্যালেন্স ব্রেকডাউন। জিনার ব্রেকডাউন কি আর এভ্যালেন্স ব্রেকডাউন কি একটু দেখি। এটা কখন ঘটবে? যখন আমি রিভার্স ভোল্টেজটা অনেক বেশি বাড়াই দিব। ওকে স্যার, রিভার্স ভোল্টেজটা অনেক বেশি বাড়াই দিলে দুইটা ঘটনা ঘটবে। এখানে একটু এটা খেয়াল করো, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড। ওকে, এখন যখন ভোল্টেজ আমি অনেক বাড়াই দিব, তখন মাঝের যে এই জায়গাটা যে জাংশন লেভেল ছিল, এই জাংশন লেভেলের ক্ষেত্রে আচ্ছা, এন টাইপের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ফার্মি লেভেল। যদি এন টাইপ হয়, ফার্মি লেভেলের কথায় আমরা পরে আসবো, ফার্মি লেভেলের ইলেকট্রনিক্সের আরও আপডেটেডের ক্ষেত্রে আসবো।
ফার্মি লেভেলটা এন টাইপের ক্ষেত্রে নিচের দিকে হয়, পি টাইপ, সরি এটা পি টাইপ, এটা পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এই ফার্মি লেভেলের পজিশন পি টাইপের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি হয়, আর এন টাইপের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি হয়। এখন একটা ডায়োডকে যদি হাইলি ডোপ করি, জিনার ব্রেকডাউনের কথায় আমি এখন আসতেছি, এই যে ব্রেকডাউনটা হবে এটা দুইটা জন্য হতে পারে, একটা হচ্ছে জিনার ব্রেকডাউন আর একটা হচ্ছে এ ভ্যালেন্স ব্রেকডাউন। আমি এখন হচ্ছে জিনার ব্রেকডাউনটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। ওকে, সো জিনার ব্রেকডাউনে যেটা হবে, এই এন টাইপের থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ড থেকে এন টাইপের কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো ডিরেক্টলি টানেল করে পি টাইপের ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে। টানেল থ্রু দ্য জাংশন, ইলেকট্রনগুলো জাংশন দিয়ে ডিরেক্টলি টানেল হয়ে চলে আসবে। এটা তো যাওয়ার কথা ছিল এন টাইপের কন্ডাকশন ব্যান্ড থেকে পি টাইপের কন্ডাকশন ব্যান্ডে, তাই তো যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে গিয়ে আমি এত পরিমাণ ভোল্টেজ দিয়েছি যে এই জাংশনের ব্যান্ডটা খুবই বাঁকা হয়ে গেছে। জাংশনের ব্যান্ডটা এত বাঁকা হয়েছে যে এই ভ্যালেন্স ব্যান্ডের এই পি টাইপের ভ্যালেন্স ব্যান্ড আর এন টাইপের কন্ডাকশন ব্যান্ড মোটামুটি সেম লেভেলে চলে আসছে, এনার্জিটা মোটামুটি সেম লেভেলে চলে আসছে। সো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো ডিরেক্টলি টানেল হয়ে পি টাইপের ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে। এই যেটা হচ্ছে, যদি আমি একটা ডায়োডকে খুব বেশি ডোপিং করে রাখি, তাহলে অল্প পরিমাণ রিভার্স ভোল্টেজে একটা ব্রেকডাউন হবে, সেটাকে বলতেছি আমি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ফর রিভার্স জিনার ব্রেকডাউন ভোল্টেজ। এবং জিনার ডায়োড ব্যবহার করা হয় সাধারণত একটা নির্দিষ্ট ভোল্টেজ মেনটেন করার জন্য, এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য, যে জিনার কারেন্টটা আমি ফিক্সড, মানে একটা হিউজ পরিমাণ কারেন্ট পেতে পারি একটা নির্দিষ্ট ভোল্টেজে, অর্থাৎ একটা সেম ভোল্টেজ থাকবে কিন্তু কারেন্টের মান চেঞ্জ হতে পারবে। এটা ভোল্টেজ স্টেবিলাইজারে সাধারণত ব্যবহার করা হয়। এটা কিন্তু টানেলিং যে কনসেপ্ট আসবে ভবিষ্যতে, আরও আপডেটেড কনসেপ্ট বুঝতে পারবা। এই এন টাইপ ম্যাটেরিয়াল থেকে পি টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনগুলো ডিরেক্টলি টানেল করে চলে আসবে। এই টানেল করে আসার জন্য যে ব্রেকডাউনটা হবে সেটা হচ্ছে জিনার ব্রেকডাউন। আচ্ছা, জিনার ব্রেকডাউনের পরে যদি আমি ম্যাটেরিয়ালটা পি টাইপ এবং এন টাইপ যদি লাইটলি ডোপ করা থাকে, সেক্ষেত্রে এই ধরনের ব্রেকডাউন হবে না, সেক্ষেত্রে আর একটা অন্য ব্রেকডাউন হবে। সেই ব্রেকডাউনের কথা বলা হচ্ছে এ ভ্যালেন্স ব্রেকডাউন। এ ভ্যালেন্স ব্রেকডাউন বলতেছে কি বলতেছে, যদি নেগেটিভ দিকে ভোল্টেজের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে এই কথাটা আবার আসি, রিভার্স বায়াস। আচ্ছা, এইখানটা নেগেটিভ দিকে, মানে এই নেগেটিভ সাইডে ভোল্টেজটা যদি অনেক বেশি হয়, এখানে হাইলি একটা রিভার্স ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এন টাইপ থেকে মাইনরিটি ক্যারিয়ারগুলো যে লাফাইয়ে চলে যাবে, ড্রিফট হবে। এখন ইলেকট্রিক ফিল্ড যখন বেশি হবে, তখন এখানকার মাইনরিটি ক্যারিয়ারের যে হোলের এনার্জিটাও তো বেশি হবে। সো হাই এনার্জাইজড হোলটা কী করবে, অন্য হোলকে ধাক্কা দিলে বন্ডগুলো ভেঙে যেতে থাকবে আস্তে আস্তে। সো এন টাইপের ভিতরে যে বন্ডগুলো থাকবে, সেই বন্ডগুলো আস্তে আস্তে ভেঙে গিয়ে হিউজ পরিমাণে হোল ক্রিয়েট হয়ে যাবে। সো একটা তৈরি করবে দুইটা তৈরি করবে চারটা তৈরি করবে ষোলোটা স্কোয়ার আকারে তৈরি করতে থাকবে। সো এরকম নিউক্লিয়ার রিয়াকশনের মতো অনেকটা হবে। সো একটা থেকে শুরু হবে এবং ব্রেকডাউন হতে হতে হিউজ পরিমাণ হবে। যখন হিউজ পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার এখানে হয়ে যাবে, তখন সেগুলো তো হিউজ, সো সেগুলো ডিরেক্টলি পাস হয়ে যাবে। সো কারেন্টটাও তখন হিউজ পাবো। এই ব্রেকডাউনটাকে বলা হচ্ছে এই ভ্যালেন্স ব্রেকডাউন। ওকে, এটাই ছিল মূলত একটা পিএন জাংশন বা একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। এর ফরওয়ার্ড বায়াস এবং রিভার্সড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স আছে। ফরওয়ার্ড বায়াসটা কীভাবে হচ্ছে, রিভার্সড বায়াস হওয়ার পরে গিয়ে কীভাবে ব্রেকডাউনটা হচ্ছে, এই টোটাল রিজিয়নটা তোমাকে ব্যাখ্যা করতে জানতে হবে। এটা ব্যাখ্যা করতে বললে এখন পারবা তো? আমি যদি বলি যে একটা পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো, এটা কিন্তু তোমাকে লিখতে পারতে হবে যে ফরওয়ার্ড বায়াস হচ্ছে কখন, রিভার্স বায়াস হচ্ছে কখন এবং ব্রেকডাউন হচ্ছে কখন। এখন ডায়োডের কনসেপ্ট মোটামুটি এভাবে আমাদের একটা ধারণা চলে আসছে যে ডায়োড জিনিসটা কি, ডায়োডটা কীভাবে বানানো হয়েছে, আবার বিভিন্ন সেমিকন্ডাক্টর থেকে আমরা একটা ডায়োড বানালাম, তাই তো? এখন এই ডায়োডটা আমরা কোথায় ইউজ করব, সেই ইউজের পার্সপেক্টিভে আমরা এখন একটু বিবেচনা করব, তাই তো?
আমরা ডায়োড বানিয়ে ফেলেছি, এখন আমাদের হাতে একটা ডায়োড আছে। এখন এই ডায়োড আমি ইউজ করতে চাই আমাদের ডেলি লাইফে। ডেলি লাইফের এর ইউজ হচ্ছে রেকটিফিকেশানের জন্য। রেকটিফিকেশানের প্রয়োজন কেন? আমাদের সব হচ্ছে এখন এসি কারেন্ট, বা এই এসি কারেন্টকে আমি ডিসি কারেন্টে রূপান্তর করতে, মানে এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে যদি রূপান্তর করতে হয় তাহলে এই রেকটিফিকেশানের প্রয়োজন হয়। একটা ব্যাটারিকে সবসময় ডিসি কারেন্ট দিয়ে চার্জ করা হয়। সো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য কিন্তু কোথা থেকে আর একটা ব্যাটারি নিয়ে আসবা, বা কোথা থেকে আবার ডিসি জেনারেটর নিয়ে আসবা, ঝামেলা না। এখন এসি থেকে কী করে আমি ব্যাটারিটাকে চার্জ দিতে পারি? চার্জ দিতে গেলে আমার এই রেকটিফায়ারের প্রয়োজন হবে। সো সেই রেকটিফায়ারের কথা আমরা এখন আলোচনা করি। হ্যাঁ, সো হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার বলতেছে যে যেহেতু এসির কথা বলতেছি, এসি মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা টাইম পিরিয়ড। এদিকে হচ্ছে টাইম টি, আর এদিকে আই বা ভি, তুমি যে কোনো একটা নিয়ে চিন্তা করতে পারো। সো এটা হচ্ছে সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করতেছে। সো এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্টে আমার কনভার্ট করতে হবে। সেই কনভার্ট করার একটা প্রসেস হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারে কী করা আছে, একটা সোর্স আছে, মনে করো এদিকে একটা সোর্স আছে, এদিকে একটা ডায়োড থাকলো। এখানে রেজিস্টারটা কেন নিয়েছি, আমি এই রেজিস্টারের অ্যাক্রসে আউটপুটটা দেখতে চাই যে আউটপুটটা কেমন আসতেছে। ওকে, এই ডায়োড নিয়েছি আর এই রেজিস্টারের অ্যাক্রসে আউটপুট দেখতে চাচ্ছি। ওকে, এখন এটা হচ্ছে এসি ভোল্টেজ পাস হচ্ছে, এখানে ভোল্টেজের কথা বলতেছে। সো এসি ভোল্টেজকে আমি এখন ডিসি ভোল্টেজে কনভার্ট করতে যাচ্ছি। সো প্রথম সাইকেলের কথা চিন্তা করো, এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে ভিপি, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, পিক পয়েন্ট, যেটা হচ্ছে ওই ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজ। এখান দিয়ে যখন কারেন্টটা পাস হবে, সাইকেলটা যখন পজিটিভ মানে কি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাই তো? নেগেটিভ হলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ হতো। সো পজিটিভ মানে এই ডায়োডটা অন আছে। যদি অন থাকে, এখান থেকে খেয়াল করো, নেগেটিভ ছিল, প্রথমে নেগেটিভ ছিল, তাই না? এখানে নেগেটিভ ভোল্টেজ, সো ডায়োডটা বন্ধ ছিল। সো কোনো ভোল্টেজই এদিক দিয়ে আসে নাই, সো ডায়োডটা বন্ধ আছে। যখন এই পজিশানে আসলো, মোটামুটি এই ভোল্টেজটা যদি 0 না হয়ে 0.7 হয়ে থাকে, যদি 0.7 হয়ে থাকে, তাহলে ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করা শুরু করলো, ম্যাক্সিমাম পজিশনে গেল। আবার যখন কমতে 0-র কাছাকাছি চলে আসলো, সো এই পিকটা আমি, এই পজিটিভ পিকটা ডিরেক্টলি পেয়ে গেলাম, তাই তো? এই সাইকেলের হাফ সাইকেল কিন্তু আমি পেয়ে গেলাম পজিটিভ পিক। এখন এখানে এসে 0 হলে কী করে, ডায়োডটা রিভার্স বায়াসড হলে ডায়োড কোনো কারেন্ট পাস করবে বা ভোল্টেজ পাস করবে না। রিভার্স বায়াস হয়ে গেলে ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্টই কন্ডাক্ট করবে না। সো এখানে এসে দেখো টোটালটাই হচ্ছে 0, এই সাইকেলটা টোটালটাই 0। পরবর্তী সাইকেল আবার চিন্তা করি, এখান থেকে শুরু হয়েছে এই সাইকেলটা। সো পজিটিভ হাফ সাইকেলগুলো সবসময় আমি পেতে থাকবো, এই জন্য এটাকে বলতেছে হাফ ওয়েভ রেকটিফায়ার। অর্থাৎ একটা সম্পূর্ণ সাইকেলের হাফ সাইকেল সে রেকটিফাই করে ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট আউটপুটে দিচ্ছে। হ্যাঁ, সবসময় তো পাচ্ছি না, শুধু হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা অন আছে, সো আউটপুটে একটা কারেন্ট পাচ্ছি। হাফ ওয়েভ রেকটিফায়ার সাধারণত ইউজ করা হয় না, কারণ আমার এফিসিয়েন্সি, হাফ ওয়েভ রেকটিফায়ার এফিসিয়েন্সি অনেক কম, 40-এর আশেপাশে। একটা ফুল ওয়েভে যে পরিমাণ এনার্জি থাকে, হাফ ওয়েভে সেই পরিমাণ এনার্জি থাকবে? ওটা আমার কনসেপ্টের জন্য দরকার, তোমার কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য দরকার। এটা হচ্ছে তোমার কনসেপ্ট ডেভেলপের জন্য আমি বলতেছি। ওকে, সো প্রথমে চিন্তা করেছি আমি হাফ ওয়েভ দিয়ে, এটাকে পরবর্তীতে আমি ফুল ওয়েভে কনভার্ট করব। ওকে, সো হাফ ওয়েভে আমার পজিটিভ সাইকেলগুলো, অর্থাৎ ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস থাকবে, ওই কন্ডিশনের ক্ষেত্রেই আমার ডায়োডটা অন হবে এবং আউটপুটে একটা আউটপুট পাবো, না হলে আউটপুট সবসময় 0। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা আউটপুট পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 0। পরবর্তীতে যখন আবার পজিটিভ হাফ সাইকেল শুরু হবে, তখন আরেকটা আউটপুট পাবো। বোঝা গেল? সো এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার।
এখন একটা জিনিস চিন্তা করো, এই রেকটিফায়ারের ভোল্টেজগুলো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস, এরকম হলেও অসুবিধা। আমি চাচ্ছি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ। এক্ষেত্রে এই আউটপুটে সাধারণত ক্যাপাসিটার লাগানো হয়, আলাদা আলাদা মেকানিজমে, শুধু রেজিস্ট্যান্স থাকে না, এখানে আরও এক্সট্রা এলিমেন্ট অ্যাড করা হয়, সেটা আমরা সামনেটাতে একটু দেখি। এখন আসি, এটা পরে আসি, ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন আসি ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখি। এটা আগে এঁকে নিই, তারপর একটু বোঝাই। হ্যাঁ, ব্রিজ সার্কিট। একটা জিনিস বলে রাখি, আমাদের যত চার্জার আছে, আমার যত ইসের চার্জার বলো, মোবাইলের চার্জার বলো, সবগুলোতে কিন্তু একটা করে মোটামুটিভাবে ইলেকট্রনিক্স ডিভাইস যদি না হয়, এই একটা ট্রান্সফর্মার ইউজ করা হবে, ছোটোখাটো একটা ট্রান্সফর্মার। সেটা কি করবে, এই রেকটিফায়ার তো 220 ভোল্টকে রেকটিফাই করবে না, সে ওই 220 ভোল্টকে একটু কমায় নেবে, কারণ এই ডায়োডগুলো 220 ভোল্টে নাও কাজ করতে পারে। সো এই মিনিমাম একটা রেঞ্জ রাখা হয়, যে রেঞ্জ থেকে আমি এই সাপ্লাই ভোল্টেজটাকে কমাই ফেলবো, একটা ট্রান্সফর্মার দিয়ে ট্রান্স রেশিও দিয়ে কমাবো। সো এখানে 10:1 হলে ওখানে 10 ভোল্ট থাকলে এখানে 1 ভোল্ট আসবে, ওটা ব্রিজে দিয়ে তারপর আমি কনভার্ট করব। সো প্রথমেই আমার একটা ট্রান্সফর্মার থাকবে, এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আনবো, সেই লো ভোল্টেজ থেকে আমি ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফাই করব। ব্রিজ রেকটিফায়ার যেটা রেকটিফাই করবে সেটাকে আমি বলছি ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, ওটা এসি আসবে, ট্রান্সফর্মার দিয়ে যেটা পাস হচ্ছে এটা এসি পাওয়ার আসতেছে, এই এসি পাওয়ারকে আমি এখন ডিসিতে কনভার্ট করতে যাচ্ছি। ওকে, এখন এই জিনিসটা আঁকার সময় মনে করো দুইটা পয়েন্ট নিলে, আমি ওই ট্রান্সফর্মার আঁকলাম না, জাস্ট আমি একটা সোর্স এঁকে দিলাম যে এখানে ভোল্টেজটা ট্রান্সফার করে আমি কম করে ফেলেছি, এখানে সাপ্লাই দিয়েছি। ওকে, এটা হচ্ছে লোড, এটাকে মনে করো গ্রাউন্ড করা আছে। এই সাপ্লাইটা কেমন আসতেছে, এই সাপ্লাইটা এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাই আছে, এটা টি, এটা মনে করো আই বা ভি। এখন এই সার্কিটটা একটু ইন্টেলিজেন্টলি ডিজাইন করা, এটা বলা হয় ব্রিজ রেকটিফায়ার সার্কিট। 4টা ডায়োড ইউজ করা হয়, এখানে 4টা ডায়োড ইউজ করা হয়। এই 4টা ডায়োডই ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস হয়ে কানেকশানটা চলতে থাকবে। ওকে, এখন প্রথমে চিন্তা করি আমি ফরওয়ার্ড বায়াসের জন্য। ফরওয়ার্ড বায়াস হলে এখানে পজিটিভ আসবে, এখানে পজিটিভ আসবে, তাই তো? ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে প্রথমে ওই জায়গাটা পজিটিভ হলে এই ডায়োডের ক্ষেত্রে এখানে পজিটিভ আসবে, তাই তো? এই পজিটিভটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে পাস হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি করি গ্রাউন্ডের ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে সম্পূর্ণ পথটা সে কমপ্লিট করে ফেলবে। ওকে, সো এখানে চিন্তা করো পজিটিভ যখন এই ডায়োড এবং এই ডায়োডটা অন অবস্থায় আছে, তাই না? এখানে পজিটিভ, সো এদিক দিয়ে ঘুরে এখানেও পজিটিভ, এখানে এসে সে নেগেটিভ, এখানে পজিটিভ হলে এখানে নেগেটিভ, তাই তো? কোন জায়গায়? এই যে এটা মাঝে তো নেই, তাই না? মাঝে দেখাচ্ছে না, কিন্তু অন্য জায়গা তো দেখাচ্ছে। এই যে এ নিয়ে যে গ্রাউন্ড করে দেওয়া, এই দুটো পয়েন্টকে আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু আমি ওই দুইটাকে এক জায়গায় দেখাইছি, এখানে আলাদা করে দেখাইছে। এখানে দেখাচ্ছে এই পাই দিয়ে এসে এ পাই দিয়ে গ্রাউন্ড, মানে এই পয়েন্টে এসে একসময় আসবে, এই পয়েন্টে এসেই তো সে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা রেজিস্টার ইউজ করা হয়েছে।
সো এখানে পজিটিভ আসা মানে এখানে নেগেটিভ আসা, এখানে নেগেটিভ আসা মানে এখানে একসময় পজিটিভ আসবে। সো এখানে পজিটিভ হলে এই ডায়োডটা অন হয়ে যাবে, এই ডায়োডটাও অন হবে। এই দুইটা ডায়োড সাইমultaneously আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেল যখন থাকবে এ এবং বি এই দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকবে। যেহেতু ফরওয়ার্ড বায়াস, সো কারেন্টটা এই পাশ দিয়ে এসে এই মাঝ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে বি হয়ে আমার সোর্সে ফেরত যাবে। বোঝা গেল? এটা একটু অন্যভাবে দেখানো হয়েছে, এই পয়েন্টটা একটু এই জায়গায় এঁকে দেখানো হচ্ছে। এটা দেখানো হচ্ছে এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে ঘুরে, হ্যাঁ ট্রান্সফর্মার দিকে চলে যাবে। সোর্সের সাথে পুরো সার্কিট কমপ্লিট করতে হবে না, পুরো সার্কিট সে তো কমপ্লিট করলো, পুরো সার্কিট কমপ্লিট না করলে তো সে কারেন্ট পাস করবে না। ওকে, এখন রিভার্স বায়াসের কথা চিন্তা করি। রিভার্স বায়াসের কথা চিন্তা করলে এখানে আসবে নেগেটিভ, এখানে আসবে পজিটিভ, যেহেতু সাইকেল চেঞ্জ হয়ে গেছে। এটা তো পজিটিভ হাফ সাইকেল, এখন এটা নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে নেগেটিভ আসবে উপরে, এখানে আসবে পজিটিভ। আগে কী ছিল, আগে ছিল এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তখন এই এ এবং বি এই দুইটা ডায়োড ছিল অন, এখন পজিটিভ হাফ সাইকেল সরে গেছে, এখন নেগেটিভ হাফ সাইকেল আসছে। নেগেটিভ হাফ সাইকেল আসলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেল আসলে কি হবে খেয়াল করো, এটা পজিটিভ হয়ে গেছে এখন, তার মানে এই ডায়োডটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এই দুইটা ডায়োড অন হয়ে যাবে। সো এখান দিয়ে কারেন্টটা এদিকে যাবে, এদিক দিয়ে এদিকে আসবে, এদিক দিয়ে এসে এই ডায়োড দিয়ে সোর্সে ফেরত যাবে। বোঝা গেল জিনিসটা? সো এভাবেই মূলত আমি ফুল ওয়েভ রেকটিফিকেশান করে থাকি। ফুল ওয়েভ রেকটিফায়ার এটা হচ্ছে 4টা ডায়োড দিয়েও করা যায়, আবার 2টা ডায়োড দিয়েও করা যায়, সেটা আমরা একটু পিছনের দিকে আসবো। ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট বোঝা গেল যে কীভাবে আমি রেকটিফিকেশানটা করতেছি। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, যখন এ এবং বি দিয়ে পাস হচ্ছে, তখন এ দিয়ে যখনই পাস হবে এর ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, যদি সিলিকন ডায়োড হয় 0.7, বি এর পরিমাণ কত ড্রপ হবে 0.7। সো ভোল্টেজ যদি 10 থাকে, তাহলে 0.7 প্লাস 0.7 1.4 ভোল্ট ড্রপ হয়ে যাবে, সেটা কিন্তু 8.6 হয়ে যাবে। সো 10 ভোল্ট পাবো না। সো এখানে যদি 10 ভোল্ট আমি সাপ্লাই দেই, আউটপুটে কিন্তু আমি 8.4 ভোল্ট পাবো, কারণ হচ্ছে 2টা ডায়োডে একটা ড্রপ আছে, ওই ড্রপের কারণে 1.4 ভোল্ট ড্রপ হয়ে যাবে, এবং 2টা ডায়োড ড্রপটা একটু বেশি। ওকে, সো আউটপুটে কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ তুমি পাওয়া না। ওকে, এটা ভবিষ্যতে গিয়ে আর একটু দেখা যাবে ডেভেলপ করার সময়। এটা ফিক্সড হয়ে গেছে কেন? আচ্ছা আচ্ছা, এটার ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে বলতেছিল যে এর ইয়েটা এরকম হবে, যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য এ আর বি অন, পজিটিভ হাফ সাইকেলের জন্য এই দুইটা অন। সো এইটাকে যদি আমি এখন আঁকি, ওইটাকে আমি এখন রেকটিফিকেশনের পরে আঁকতেছি, রেকটিফিকেশনের পরে সে এরকম হয়ে, এটা মিলতে হবে, না মিলতে হবে না, একটা বড় একটা ছোটো করা যাবে না, অ্যারাউন্ড এরকম। সো এটা রেকটিফিকেশনের পরে গ্রাফটা মূলত এরকম হয়ে যাবে। হ্যাঁ, সো এইটা নেগেটিভ হাফ সাইকেল আর থাকবে না, তখন কারেন্টের ডিরেকশন যেহেতু একই দিকে, সো একমুখী প্রবাহ হয়ে গেছে, এই জন্য আমি ওই নেগেটিভ হাফ সাইকেলটা পজিটিভ দিকে দেখেছি। এখন এটাও কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, এই পার্টটাকে আমার কনভার্ট করতে হবে এইরকম একটা ডিসিতে, তাই না? এর জন্য আরও একটু সার্কিট এই রেকটিফিকেশনের পরে একে আরও ফিল্টারিং করা হয়, যেখানে ক্যাপাসিটার ইউজ করে ফিল্টারিং করে এই পার্টটাকে এরকম ডিরেক্ট ডিসি কারেন্টে কনভার্ট করা যায়, তখন একদম ডিরেক্ট পাবো। একমুখী প্রবাহ হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আমি কিছু ফিল্টারিং করা। ফিল্টারিংয়ে কি থাকবে, আমার সাধারণত ক্যাপাসিটার ইউজ করা হয়, বড় মানের ক্যাপাসিটার ইউজ করে দেওয়া হয়, যে ক্যাপাসিটার অ্যাক্রসে সাধারণত ভোল্টেজটা চেঞ্জ হয় না খুব বেশি। সো একটা ফিক্সড ভোল্টেজ এবং ফিক্সড কারেন্ট পাওয়া যায় আউটপুটের দিকে গিয়ে। সো এটাকে ফিল্টারিং না করলে কিন্তু এটা রিপল আকারে থেকে যাবে, বাড়বে কমবে। কিন্তু একটা ফিল্টারিং সার্কিট যদি ইউজ করা হয়, সেই সার্কিটটা হচ্ছে এইটাকে আবার কনভার্ট করে দেবে। সো ডায়োডের শুধু রেকটিফায়ারই থাকে না, রেকটিফায়ারের সাথে একটা ফিল্টারিং সার্কিটও থাকে, যেটা হচ্ছে যেটুকু রিপল থাকে সেই রিপলকে দূর করার জন্য ওই ফিল্টারিংটা করা হয়। ওকে, এখন আসি 2টা ডায়োড দিয়ে কিভাবে রেকটিফিকেশানটা করা যায়। এটা ছিল হচ্ছে ব্রিজ সার্কিট, এখন 2টা ডায়োডের জন্য। এটাকে সেন্টার ট্রাপ বলে। আমি একটা ট্রান্সফরমার নিব, আগে ছিল কি একটা ট্রান্সফরমার ছিল, তারপরে 4টা ডায়োড ছিল। এখন কি করব, একটা ট্রান্সফরমার নিব, তারপরে 2টা ডায়োড থাকবে।
ট্রান্সফরমার নিয়ে দুইটা ডায়োড, এখানে দেখা যাচ্ছে যে হাই ভোল্টেজের ক্ষেত্রে এটা আমি করতে পারি, যদি কম ভোল্টেজ দিলাম, হাই ভোল্টেজ হলো, মাঝে একটা সেন্টার ট্র্যাপ করে রাখলাম। সেন্টার মানে মাঝ দিয়ে একটা লিড বের করবো, একটা ট্রান্সফরমারের তারেরও যে কালকে বললাম না যে সেন্টার ট্র্যাপ করে মাঝে রাখতে পারি, সেন্টার ট্র্যাপ যেটা বলতেছি। আচ্ছা, যখন আমি এদিকে খেয়াল করো দুইটা ডায়োড, পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করো, পজিটিভ হাফ সাইকেল হওয়া মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ঠিক আছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে কি হবে, এই ডায়োডটা অন, ডায়োডটা তো অন হয়েছে, ডায়োড যদি অন হয়ে থাকে এটা কি, ডায়োডটা অফ, কারণ এখানে নেগেটিভ আছে আর এখানে পজিটিভ আছে, সো এই ডায়োডটা অফ। কারেন্ট আসবে ডায়োড এ দিয়ে, সো কারেন্টটা ডায়োড এ দিয়ে আসলো, এ দিয়ে আসার পরে সে লোডের ভিতর দিয়ে যাবে, গিয়ে এই সেন্টার ট্র্যাপ যদি মাঝে করে রাখি তাহলে পুরো সার্কিট কমপ্লিট করে ফেলবে। এখন কিন্তু চারটা ডায়োডা লাগতেছে, এখন দুইটা ডায়োডে আমি এটা সম্পূর্ণ করতে পারতেছি। ওকে, ট্রান্সফরমার হতে হবে কিন্তু সেটা সেন্টার ট্যাপ হতে হবে, সেন্টারে যদি কোনো ট্যাপ না থাকে তাহলে এটা করা যাবে না। সেন্টারে যদি ট্যাপ রাখি তাহলে এই ডায়োডটা যদি অন হয়, লোড ঘুরে সে ওই সেন্টার ট্যাপ দিয়ে যেতে পারবে। পরের ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেল এখানে পজিটিভ আসবে, সো এইটা অন এইটা অফ, অফ হলে কি হবে, অফ হলে সমস্যা নেই, এখান দিয়ে যাবো এই সেন্টার ট্যাপ দিয়ে বেরিয়ে যাবো, সো সোর্সের সার্কিটটা কমপ্লিট করে ফেলা গেল। সো চারটা ডায়োড বাদেও আমি ট্রান্সফরমারকে সেন্টার ট্যাপ করে রেকটিফিকেশন করতে পারি। সেক্ষেত্রে কি হবে, ডায়োড অন, ডায়োড এ অন, ডায়োড এ অন হলে সাপ্লাইয়ের প্রথম পার্টটা আসবে, এই পার্টের ভিতর কিন্তু সম্পূর্ণ ভোল্টেজটা পাবো না, ওই 0.7 পরিমাণ ভোল্টেজ ড্রপ থাকবে। সো 10 ভোল্ট থাকলে এই যে পার্টটা আসবে এটা হচ্ছে 9.3 ভোল্ট, বোঝা গেল। সো সোর্সের এখানে যদি 10 ভোল্ট আসে, ও আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এইখানে যদি 10 ভোল্ট আসে, যেহেতু সেন্টার ট্যাপ করা, আমি কত ভোল্ট পাবো, 5 ভোল্ট, অর্ধেক হয়ে যাবে, সেন্টার ট্যাপ যেহেতু 5 ভোল্ট, সেই 5 ভোল্ট থেকে আমার আবার 0.7 ভোল্ট কমে যাবে, সো 4.3 ভোল্ট। সো আউটপুটের সম্পূর্ণ ভোল্টেজটাই আমি রেকটিফাই করতে পারি না সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে, এটা একটা অসুবিধা, এই জন্য ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট সাধারণত ব্যবহার করা হয়। যেহেতু ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ একটা আসতেছে, সেই ভোল্টেজকে আবার আমি অর্ধেক করে ফেলতেছি, অর্ধেক করে ফেলানোর পরে তার থেকে আবার ডায়োডের একটা ড্রপ আছে, বোঝা গেল। সো এখানে 10 ভোল্ট আসলে 10 ভোল্ট থেকে সেন্টার ট্যাপের জন্য 5 ভোল্ট আমার এই ডায়োডে আসবে, ডায়োডে তো 5 ভোল্টই আসবে যেহেতু সেন্টার ট্যাপ, সো 5 ভোল্ট আসলো, সেই 5 ভোল্ট থেকে আবার 0.7 ভোল্ট ড্রপ হয়ে 4.3 ভোল্ট আউটপুটে আমি পাবো। এটার ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে কত ভোল্ট আসবে, 5 ভোল্ট, আর 0.7 হচ্ছে নিজস্ব ড্রপ ওই যে বিল্ট ইন পোটেনশিয়ালের জন্য, সো আমি 4.3 ভোল্ট পাবো। এটা হচ্ছে আমি সেন্টার ট্র্যাপ ফুল ওয়েভ রেকটিফিকেশান সার্কিট, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ওকে, এটা হচ্ছে তার আউটপুট ডায়াগ্রাম, ডায়োড ওয়ান, ডায়োড এ যখন অন আছে, ডায়োড বি যখন অন আছে, এরাও দেখা যাচ্ছে অনেক রিপল আছে, সো এক্ষেত্রেও আমার ফিল্টারিং সার্কিট থাকতে হবে। ফিল্টারিং সার্কিট না থাকলে এটা পিওর ডিসি কিন্তু এখনও পায় নাই, সো আমি ক্যাপাসিটার দিয়ে একটা ফিল্টার সার্কিট বানাবো যেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ আমাকে প্রোভাইড করবে। সো এরপরে আর একটা সার্কিট যোগ করতে হবে যেটা এইটাকে আমার কনস্ট্যান্ট করে দেবে। ওকে, বোঝা গেল, জিনিসগুলো বুঝতে পারছো কীভাবে রেকটিফায়ার সার্কিট কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবা, সমস্যা নেই। এখন আসি, আমাদের কত সময় আছে আর? আচ্ছা, ওটা বুঝতে পারছি। জিনার ডায়োডের কথা আমরা একটু তাহলে আগামী ক্লাসে আলোচনা করি। জিনার ডায়োড কী কাজে ব্যবহার করা হয়, ওই যে জিনার ব্রেকডাউন বললাম, ওই জিনার ব্রেকডাউনটাই মূলত ইউজ করে জিনার ডায়োডের কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, জিনার ডায়োডের কথা হচ্ছে যে ডায়োডটা হবে এমন একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে তার একটা হাই অ্যামাউন্টের কারেন্ট পাওয়া যায়, তারপরে যদি ভোল্টেজ আরও বাড়ে ও ভোল্টেজ কখনোই চেঞ্জ করবে না, চেঞ্জ না করে কারেন্টটাকে বাড়াতে থাকবে। এই সার্কিটের ক্ষেত্রে ফিক্সড আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ একটা থাকবে, রেজিস্টরটা কী করবে, জিনার কারেন্টটা লিমিট করবে। যদি কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই ডায়োডটা পুড়ে যেতে পারে। এ কী করেছে, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে নিচ্ছে, এদিক থেকে এদিকে। এখন এখানে যদি রেজিস্টরটা না থাকতো তাহলে কিন্তু যদি ভোল্টেজটা অনেক বেশি হতো, হিউজ পরিমাণে কিন্তু কারেন্টটা যেত, কারণ ব্রেকডাউন রিজিয়নে যেহেতু আসছি, জিনার ভোল্টেজটা, জিনার ডায়োডটা কাজ করবে জিনার ব্রেকডাউন ভোল্টেজে এসে, অর্থাৎ রিভার্সে এসে কাজ করবে।
এরকম, হ্যাঁ। এটা ছিল ফরওয়ার্ড বায়াস, এটা ছিল ফরওয়ার্ড বায়াস, এটা ছিল রিভার্স বায়াস। এই রিভার্স বায়াসে এসে জেনার ভোল্টেজ মনে করো ভিজেডকে ওখানে নাম দেওয়া আছে কিছু একটা এরকম নাম। সো রিভার্স বায়াসের একটা বড় একটা ভোল্টেজের জন্য আমি কি বলেছি, যদি জাংশনের ডোপিংটা, যদি পি এবং এন টাইপটা ডোপিংটা অনেক বেশি করা হয় তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজটা কমে যায়। এই ব্রেকডাউন ভোল্টেজটা যত হওয়ার কথা থাকে তার থেকে অনেক কমে যায়। যা মানে আমি ডোপিংটা যদি বেশি করি, ডোপিংটা যদি কম করি তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজটা আরও বাড়তে থাকে। ডোপিং কম হলে আমি রিভার্স ভোল্টেজ অনেক বেশি অ্যাপ্লাই করতে পারি, ডোপিং বেশি হলে রিভার্স ভোল্টেজ অল্প অ্যাপ্লাই করলেই ব্রেকডাউনে চলে আসে। ওই যে ব্রেকডাউনে চলে আসে বেশি ডোপিংয়ের জন্য, সেটাকে বলছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ফর জিনার ডায়োড, এটাকে জিনার ব্রেকডাউন বলি। সো জিনার ব্রেকডাউনে যখন আসবো ওই পজিশানে একটা হিউজ পরিমাণে কারেন্ট পাবো, কিন্তু তারপরে গিয়ে ভোল্টেজটা যতই বাড়াই ও আর বেশি ভোল্টেজ বাড়তে দেয় না, ভোল্টেজ বা ফিক্সড একটা ভোল্টেজ করে ফেলে। ভোল্টেজ যতই বাড়াই ফিক্সড ভোল্টেজ, কিন্তু কারেন্ট বাড়ায়, কারেন্টটা বাড়ায় দেয়, ভোল্টেজ বা না বাড়িয়ে সে কারেন্টটা বাড়াতে থাকে। এক্ষেত্রে সেইটাই ঘটবে যে রেজিস্ট্যান্সটা রাখছি কী কারণে, যাতে কারেন্টটাকে লিমিট করে দেয়। এই সার্কিটটা আমি ইউজ করব ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে। সে একটা ফিক্সড ভোল্টেজ দিবে কিন্তু কারেন্টটা চেঞ্জ করতে থাকবে। আমি যে বাড়িতে যে সার্কিটটা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয় না, সেই ভোল্টেজ স্টেবিলাইজার সাধারণত জিনার ডায়োড ব্যবহার করা হয়। আমার ভোল্টেজটা কমে 120 হয়ে গেল, জিনার ভোল্টেজ চেঞ্জ হতে দেবে না, তার এগেনস্টে ভোল্টেজটা সে ঠিক রাখবে কিন্তু কারেন্টটা সে কম বেশি করে দিবে। ওকে, সো জিনার ডায়োডের যে ব্যবহার করা হয় কনফিগারেশনটা মোটামুটি একটা রেজিস্টার ইউজ করা হয়, তার সঙ্গে রেজিস্টারের সঙ্গে জিনার ডায়োডটা ইউজ করা হয়। কারেন্টটা কিন্তু মনে রাখবা এখানে উল্টা দিকে যাচ্ছে সবসময়, এদিকে যাওয়ার কথা না, কিন্তু রিভার্স কারেন্ট সবসময় এদিক দিয়েই পাস হবে। এর সার্কিট মোটামুটি অনেকটা এইরকম থাকে যে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে, এর সঙ্গে লোড রেজিস্ট্যান্স থাকে। এখন এই লোডের এগেনস্টে ভোল্টেজ সে চেঞ্জ হতে দেয় না, কারণ লোডের এগেনস্টে একটা ফিক্সড ভোল্টেজ, জিনার ডায়োড যেহেতু আছে সে একটা ফিক্সড ভোল্টেজ দিবে। ফিক্সড ভোল্টেজ এখন কারেন্ট কম বেশি করতে পারে সে, এই জিনারের অ্যাক্রসে সে কারেন্ট কম বেশি করবে কিন্তু ভোল্টেজ সে চেঞ্জ করবে না। এখানকার কারেন্ট কম বেশি হলে লোডের কারেন্ট কম বেশি হবে। সো লোডের এগেনস্টে ভোল্টেজ ফিক্স থাকবে, সো লোডের কারেন্টটা কম বেশি হতে পারবে। মনে করো এখানে ভোল্টেজ কমে গেছে, কিন্তু ভোল্টেজ কমে গেলে পারেও সে কিন্তু ভোল্টেজ কমতে দেবে না, সে কমাবে কি, কারেন্ট কমাবে। কারেন্ট কমতে গেলে সে ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে। ওকে, এই সার্কিটটা নিয়ে ডিটেইলে আমরা আরেকটু কথা বলবো সামনের ক্লাসে। ওকে, সো মোটামুটি আজকে এ পর্যন্তই। আর ডায়োডের 2-1 ম্যাথ আমরা দেখব, ক্লিপার